গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। এর আগে অনলাইন ক্লাসে তোমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি এই অধ্যায়ে কিছু কমেন্ট ইনবক্সে পাঠিয়েছো। তা থেকে বোঝা যাচ্ছে যে কিছু কনসেপ্ট বা ধারণা এখনও তোমাদের কাছে ক্লিয়ার নেই। কারণ এই অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে দশম শ্রেণীর প্রথম দুটি অধ্যায় গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা, এই দুটি অধ্যায় খুবই সম্পর্কযুক্ত। প্রথম কোয়েশ্চেন যেটা জানতে চেয়েছো যে পদার্থের ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব দুটি কি এক না আলাদা জিনিস? আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। এখানে ঘনত্বকে ডি চিহ্ন দ্বারা এবং ভর এম, আয়তন ভি, অর্থাৎ ডি সমান এম বাই ভি। আবার গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। বাষ্প ঘনত্বকে ডি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বাষ্প ঘনত্ব ডি সমান এম বাই 2। তাহলে পদার্থের যে ঘনত্ব এবং গ্যাসের যে বাষ্প ঘনত্ব, এ দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। এবারে আমরা আলোচনা করব বাষ্প এবং গ্যাসের মধ্যে সম্পর্ক। বাষ্প ও গ্যাস এ দুটি কি একই জিনিস না আলাদা? আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে জলকে ফোটালে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পকে যদি ঠান্ডা করা হয় তাহলে সেটি তরল জলে পরিণত হবে, এবং আরও যদি ঠান্ডা করা হয় তাহলে সেটি কঠিন বরফে পরিণত হয়। তাহলে বাষ্পের ক্ষেত্রে শুধু তাপমাত্রা হ্রাস করে গ্যাস বাষ্পকে তরলে এবং তরলকে কঠিনে পরিণত করা হয়, কিন্তু ঘরের উষ্ণতায় হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া এগুলো গ্যাসীয় প্রকৃতির, একে শুধু ঠান্ডা করে তরলে পরিণত করা যায় না। এর সঙ্গে দুটো জিনিস, একটা হচ্ছে চাপ প্রদান করতে হবে এবং তাপমাত্রা হ্রাস করতে হবে। তাহলে গ্যাস তরলে পরিণত হবে। আরও যদি চাপ প্রয়োগ করা হয় এবং তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে সেই গ্যাস কঠিনে পরিণত হবে। অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে দেখেছো যে 1 অ্যাটমসফিয়ার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলে পরিণত হয়। আবার যদি চাপ 6 অ্যাটমসফিয়ার করা হয় এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা হয় তাহলে অ্যামোনিয়া তরলে পরিণত হয়। তাহলে কি দেখতে পেলাম যে বাষ্পকে শুধু ঠান্ডা বা শীতল করলেই তরলে এবং তরল থেকে কঠিনে পরিণত করা যায়, কিন্তু গ্যাসকে ঠান্ডা করলেই তরলে পরিণত করা যায় না, তার সঙ্গে চাপ প্রদান করতে হবে। তোমরা জানতে চেয়েছো দ্রুত যৌগ কি? দ্রুত মানে হচ্ছে জোর লাগা। এখানে তোমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো করেছো, প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ বিয়োজন, জারণ বিজারণ, প্রতিস্থাপন বিক্রিয়া, এই ক্ষেত্রে আরও দুটো বিক্রিয়া আছে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া এবং পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। এই বিক্রিয়ায় দুটি মৌল বা যৌগ পারস্পরিক এসে যুক্ত হয়ে যাবে, যেখানে
কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন এই দুটি যুক্ত হয়ে কার্বনিল ক্লোরাইড গঠন করে। এটি এক ধরনের দ্রুত বিক্রিয়া। আবার অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড 8 অণু অ্যামোনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড এবং 8 অণু অ্যামোনিয়া এটি একটি যৌগ গঠন করে। জলের নিম্ন অপসরণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা যায় না কেন? এর পরিপ্রেক্ষিতে তোমরা জানো যে অ্যামোনিয়া জলে অত্যধিক দ্রাব্য। 1 ml জলে এনটিপিতে 1 ml জলে প্রায় 1150 ml অ্যামোনিয়া দ্রবীভূত হয়। কোনো কোনো বইয়ে এখানে 1300 ml উল্লেখ করা হয়েছে, তবে বেশিরভাগ বইয়ে 1150 ml উল্লেখ আছে। এতে কোনো অসুবিধা নেই। এবারে আমরা আলোচনা করছি যে গ্যাসগুলোকে পরীক্ষাগারে নিম্ন অপসারণ বা ঊর্ধ্ব অপসারণ দ্বারা কিভাবে সংগ্রহ করা হয়। আমরা জানি বায়ুর আণবিক ভর 28.89, বাষ্প ঘনত্ব 14.45 প্রায়। এখানে অ্যামোনিয়া গ্যাস আণবিক ভর 17, এর বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। আর একটি উদাহরণ নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড, এর আণবিক ভর 44, বাষ্প ঘনত্ব হবে 22। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বায়ুর চাইতে অ্যামোনিয়া গ্যাস হালকা এবং বায়ুর চাইতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভারী। সাধারণত যেসব হালকা গ্যাস এগুলোকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। যেমন এটি একটি টেস্ট টিউব, তো হালকা গ্যাস হলে এটিকে খোলা মুখটাকে নিচের দিকে রাখতে হবে এবং এই যে সংগ্রহ নলটি আছে এটাকে এভাবে রাখতে হবে, তাহলে হালকা গ্যাসগুলো এর ভিতরে এসে জমা হবে। আর যদি এটিকে এভাবে রাখা হয় তাহলে বায়ু থেকে হালকা হওয়ার দরুন এরা বেরিয়ে আসবে, ফলে সংগ্রহ পাত্রে এদেরকে সংগ্রহ করা যাবে না। অনুরূপ ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যেহেতু বাতাসের চাইতে ভারী, তাই এটিকে ঊর্ধ্ব অপসারণ দ্বারা অর্থাৎ এভাবে সংগ্রহ করা হয়। এখানে সংগ্রহ পাত্রে যে নলটি থাকবে তা যদি এভাবে রাখা হয় তাহলে গ্যাসটি ভারীর জন্য এখানে থেকে যাবে, এটি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই এটি একটু উল্টো হয়ে গেছিল, তোমরা এটি ঠিক করে নিবে যে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। কেন? যে অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা গ্যাস। এবারে 2020 মাধ্যমিকে যে কোয়েশ্চেনটি এসেছিল যে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইডে পরিণত করার শর্ত সহ বিক্রিয়াটি লিখো। অ্যামোনিয়া বায়ুর অক্সিজেনের সাথে প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম এই সংকর ধাতুর তৈরি একটি তার জালির উপর অতি দ্রুত চালনা করলে নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হয়। অ্যামোনিয়া বাতাসের অক্সিজেন
এই দুটি মিশ্রণকে প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম তার জালির উপর 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অতি দ্রুত চালনা করলে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়। এখানে ব্যালেন্সের জন্য তোমরা 4, 5, 4, 6 এটি মনে রাখবে যে 4 অণু অ্যামোনিয়া, 5 অণু অক্সিজেন, এটি ভর হিসাবে 1:2 অনুপাতে নেওয়া হয় এবং অতি দ্রুত প্রায় 1/1000 সেকেন্ড। এই অতি দ্রুত চালনা করলে এখানে প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়ামের একটি তার জালি এর উপর দিয়ে যদি চালনা করা হয় তাহলে এটি জারিত হয়ে নাইট্রিক অক্সাইড ও জলীয় বাষ্পে পরিণত হয়। এখানে প্লাটিনাম তার জালি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যুক্ত হয়ে সোডামাইড NaNH2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কঠিন সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ব্যালেন্সের জন্য এখানে 2, 2 এবং 2 অণু। এই সোডামাইড হচ্ছে একটি কঠিন পদার্থ। এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দেখাও যে অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন এবং নাইট্রোজেন আছে। আমরা দেখতে পেলাম যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সোডামাইড এবং একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস পাওয়া যায়। এই গ্যাসটিকে একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে পাটকাঠিটি নিভে যায় এবং গ্যাসটি নিজে জ্বলতে থাকে। তাহলে গ্যাসটি হলো হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন দাহ্য গ্যাস, নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না। এর আগে আমরা পেয়েছি উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লাল বর্ণের ধাতব কপার, জলীয় বাষ্প এবং তার সঙ্গে একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস পাওয়া যায়। এই গ্যাসটিতে একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে দেখতে পাওয়া যাবে যে গ্যাসটি নিজে জ্বলে না এবং জ্বলতেও সাহায্য করে না। আমরা জানি নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, এটি জ্বলেও না এবং জ্বলতেও সাহায্য করে না। সুতরাং এই দুটি বিক্রিয়া থেকে প্রমাণ করা গেল যে অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন ও নাইট্রোজেন বর্তমান। এবারে আমরা আলোচনা করব অধঃক্ষেপণ বিক্রিয়া সংক্রান্ত, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড যুক্ত করলে কি দেখতে পাওয়া যাবে। অ্যামোনিয়ার সঙ্গে জল যোগ করলে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি যুক্ত করা হয়
তাহলে অ্যালুমিনিয়াম এই হাইড্রোক্সিল মূলকের সঙ্গে যুক্ত হবে। আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, OH মূলকের যোজ্যতা হলো 1, তাহলে সংকেত হলো AlOH3। তাই ব্যালেন্সের জন্য এখানে 3 দিতে হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটি সাদা আঠালো অধক্ষেপ উৎপন্ন করে। প্লাস এই অ্যামোনিয়াম আয়নের সঙ্গে ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। অনুরূপে ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যুক্ত করলে ফেরিক হাইড্রোক্সিলের সঙ্গে যুক্ত হয়ে FeOH3 ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে প্লাস 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে 1 মার্কের জন্য যদি জিজ্ঞেস করা হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে তার বর্ণ কি? তাহলে উত্তর হচ্ছে সাদা। এই সাদা আঠালো অধক্ষেপ পাওয়া যাবে। ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যুক্ত করলে যে অধক্ষেপটি পড়ে তার বর্ণ কি? তাহলে সেটি হবে বাদামি বর্ণের। এবারে একটি কোশ্চেন, দীর্ঘদিন অ্যামোনিয়ার লবণ মাটিতে সার হিসেবে ব্যবহার করলে কি হবে? তাহলে অ্যামোনিয়া ঘটিত একটি সার হলো অ্যামোনিয়াম সালফেট। এটি দীর্ঘদিন যদি ধরে জমিতে প্রয়োগ করা হয় তাহলে এটি আর্দ্র বিশ্লেষিত হবে, অর্থাৎ জল দ্বারা ভেঙে যাবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদু ক্ষার আর সালফিউরিক অ্যাসিড হলো তীব্র অ্যাসিড। তাহলে অ্যামোনিয়াম সালফেট জমিতে ক্রমাগত যদি দেওয়া হয় তাহলে এটি জলের সঙ্গে বিশ্লেষিত হয়ে ভেঙে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। ফলে জমির অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে যাবে, জমি অনুর্বর হয়ে যাবে, ফসল ফলবে না। এই অবস্থায় উপায় কি? তাহলে জমির যদি অম্লত্ব বা অ্যাসিডিটি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে পোড়া চুন যদি প্রয়োগ করা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড এই পোড়া চুনের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে এবং সেই
জমি থেকে অম্লত্ব বা অ্যাসিডিটিটা কমে যাবে, আবার জমি উর্বর হয়ে যাবে। এবারে পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশ্ন, যে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার দ্রবণ মেশালে কি হবে? অ্যামোনিয়া জলের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদু ক্ষার উৎপন্ন করে। এটি কপার সালফেটের সাথে যুক্ত হয়ে বেসিক কপার সালফেট বেসিক কপার সালফেট বেসিক মানে হচ্ছে ক্ষারীয়। এখানে কিউপ্রিক হাইড্রোক্সাইড এটি ক্ষার, এই ক্ষারের সাথে কপার সালফেট যুক্ত হয়ে ক্ষারীয় কপার সালফেট বা বেসিক কপার সালফেটের নীলাভ সাদা অধক্ষেপ পড়ে। নীলাভ সাদা অধক্ষেপ পড়ে। এই কপার সালফেটে যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয় তাহলে CuSO4 বেসিক কপার সালফেট, এখানে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয় তাহলে গাঢ় নীল রঙের CuNH3,4SO4 এর বর্ণটা হবে গাঢ় নীল রঙের। এর নাম হলো টেট্রামিন কপার সালফেট। টেট্রামিন কপার সালফেট বা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, কপার থেকে কিউপ্রো আর অ্যামোনিয়া থেকে এই দুটোকে যদি যোগ করা হয় কিউপ্রোমোনিয়াম সালফেট, এর বর্ণ হচ্ছে গাঢ় নীল। এটি 1 মার্কের জন্য পরীক্ষায় আসে। এটি পর্যবেক্ষণ সংক্রান্ত কোয়েশ্চেন। এটিতে রাসায়নিক সমীকরণের প্রয়োজন নেই, যে তোমাকে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করতে বলা হলো, এক্ষেত্রে তুমি কি দেখতে পাবে? তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে প্রথমে বেসিক কপার সালফেট বা হালকা নীলাভ এর একটা অধক্ষেপ পাবো। এর সঙ্গে যদি অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হয় তবে এই বর্ণটা নীলাভটা গাঢ় নীলে পরিণত হবে এবং এটি কপার, অ্যামোনিয়া এবং এই সালফেট, এটা হচ্ছে টেট্রামিন কপার সালফেট। টেট্রা মানে হচ্ছে 4, এখানে অ্যামোনিয়া হচ্ছে 4টা, ওই জন্য টেট্রামিন কপার সালফেট বা কিউপ্রামোনিয়াম, কপার যোগ অ্যামোনিয়াম, কিউপ্রামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, যার বর্ণ হবে গাঢ় নীল। অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া যদি কম হয়, অর্থাৎ এখানে অ্যামোনিয়া যদি 2 অণু এবং ক্লোরিন যদি 3 অণু নেওয়া হয়
তবে এটি যুক্ত হয়ে 6HCl 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রোজেন উৎপন্ন হয়। কিন্তু অ্যামোনিয়া যদি বেশি হয়, দ্রবণে যদি অ্যামোনিয়ার পরিমাণ যদি বেশি হয়, তাহলে এখানে 6 অণু অ্যামোনিয়া প্লাস এখানে এই যে 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা উৎপন্ন হয়েছে, সেটি যুক্ত হয়ে 6 অণু NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এবার বিক্রিয়া দুটিকে যদি যোগ করা হয় তাহলে কি পাবো? এখানে অ্যামোনিয়া 2 অণু আর এখানে 6, তাহলে 6 আর 2 হয়ে গেল 8 অণু অ্যামোনিয়া, এর সঙ্গে 3 অণু ক্লোরিন সমান, এখান থেকে এটা 6 অণু আছে, এটা যুক্ত হয়ে 6 NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এই নাইট্রোজেন এখানে বসবে। তাহলে অ্যামোনিয়া যদি বেশি হয় তাহলে অ্যামোনিয়া ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নাইট্রোজেন উৎপন্ন করে। নেসলার বিকারক বা রিএজেন্ট কি বা এর সংকেত লিখো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিকারক। অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়া গ্যাস এর সংস্পর্শে আসলে তামাটে বর্ণ ধারণ করে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এর সংকেত হলো K2Hg(I4) পটাশিয়াম, এটা মার্কারি আছে এখানে পারদ, মার্কিউরিক এবং আয়োডাইড, অর্থাৎ পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, এর সঙ্গে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, একে ক্ষারীয় করা হয়। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এর সংকেত হলো K2Hg(I4) এটি অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসলে তামাটে বা বাদামি বর্ণ ধারণ করে। তামাটে বা বাদামি বর্ণ। তাহলে 1 মার্কে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করবে, তাহলে অ্যামোনিয়া গ্যাস নেসলার বিকারকের সংস্পর্শে আসলে এটি তামাটে বাদামি বর্ণ ধারণ করে। আর নেসলার বিকারকের সংকেত কি? K2Hg(I4) যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে অ্যামোনিয়া গ্যাস
কিভাবে শনাক্ত করবে? তাহলে 1 নম্বর, অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, লাল লিটমাসকে নীল করে, এবং অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাথে যুক্ত হয়ে সাদা ধোঁয়া অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আর 4 নম্বরে যে অ্যামোনিয়া গ্যাস নেসলার বিকারকের সংস্পর্শে আসলে তামাটে বা বাদামি বর্ণ ধারণ করে। এই 4টি ক্ষেত্রে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে পারব। এবারে আমরা অ্যামোনিয়ার ব্যবহার সম্পর্কে জানব। এখানে একটি কোয়েশ্চেন, অ্যামোনিয়ার 2টি উল্লেখযোগ্য ব্যবহার লেখো, অথবা শিল্পে অ্যামোনিয়ার ব্যবহার কি? অ্যামোনিয়া সার হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। এই নাইট্রোজেন ঘটিত সারগুলো তৈরি করতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস লাগে। 2 নম্বর, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এবং সোলভে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট এই প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাস লাগে। এছাড়া বরফের কারখানায় বা কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে অ্যামোনিয়া গ্যাস প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। 3 নম্বর, কোল্ড স্টোরেজ বা বরফের কারখানায় শীতলীকরণের কাজে তাহলে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে বরফের কারখানায় বা কোল্ড স্টোরে শীতলীকরণের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, সেটি উত্তর হলো অ্যামোনিয়া গ্যাস। প্রিয় ছাত্রছাত্রী, আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায়ের অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি, এর ভৌত এবং রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণ এবং অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার এই প্রসঙ্গে প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম। এখানে একটা পয়েন্ট ছুটে আছে, অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার আমরা আগে আলোচনা করেছিলাম যে অ্যামোনিয়া গ্যাস সার তৈরি করতে ব্যবহৃত হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ইউরিয়া। বা এটিকে NH2, এটি দুবার আছে, H2CO, ইউরিয়া সার তৈরি করতে, এবং তোমরা গ্রামগঞ্জে শুনেছো DAP সার, ডাই অ্যামোনিয়াম ফসফেট। বা NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই জাতীয় সারগুলো প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আর অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে
হ্যাঁ ব্যবহৃত হয়। এছাড়াও সল্ব পদ্ধতিতে আমি ভুলবশত সোডিয়াম বাইকার্বনেট বলেছিলাম, এটা হবে না, সোডিয়াম কার্বনেট তৈরি করতে, এই সোডিয়াম কার্বনেট তৈরি করতেও শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। এবারে আমরা একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন? অ্যামোনিয়ার আর একটি ব্যবহারে আমরা জানতে পেরেছি যে তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে কোল্ড স্টোরেজে বা বরফের কারখানায় ব্যবহার করা হয়। এর কারণ যে তরল অ্যামোনিয়া অত্যন্ত উদ্বায়ী পদার্থ, এটি সরাসরি তরল থেকে বাষ্পে পরিণত হবে। এই বাষ্পীভবনের লিনতাপের মান যথেষ্ট উচ্চ। তরল থেকে বাষ্পীভূত হওয়ার সময় পারিপার্শ্বিক থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে, ফলে পারিপার্শ্ব অত্যন্ত শীতল হয়ে যায়। তরল অ্যামোনিয়ার এই ধর্মকে কাজে লাগিয়ে একে উৎকৃষ্ট হিমায়ক রূপে ব্যবহার করা হয়। তাহলে আইসক্রিম বা কোল্ড স্টোরে আমরা তরল অ্যামোনিয়া ব্যবহার সচরাচর করে দেখতে পারি, যেখানে অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ খুবই বেশি। এরা যখন বাষ্পীভূত হবে তখন পারিপার্শ্বিক পরিবেশ থেকে তাপ শোষণ করে তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যাবে। এই বাষ্পীভূত হওয়ার সময় পারিপার্শ্বিক পরিবেশটাকে যথেষ্ট শীতল করে দেয়। এই ধর্মকে কাজে লাগিয়ে কোল্ড স্টোরে বা বরফের কারখানায় হিমায়ক রূপে শীতল কারক হিসাবে এমন তরল অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। এবারে আমরা আলোচনা করছি স্মেলিং সল্ট কি। অ্যামোনিয়াম কার্বনেট ও চুন জল, এই চুন জলের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে। অ্যামোনিয়াম কার্বনেট একটি কঠিন পদার্থ, এর সঙ্গে সামান্য পরিমাণে চুন জল মিশানো থাকে। এই মিশ্রণটিকে একত্রে বলা হয় স্মেলিং সল্ট। এটি পরীক্ষাগারে এবং ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। এই স্মেলিং সল্টকে ঝাঁকাতে গেলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। সংজ্ঞাহীন কোনো ব্যক্তি বা রোগীর যদি জ্ঞান হারিয়ে যায়, তাহলে এই স্মেলিং সল্ট দিয়ে তার জ্ঞান ফেরানো হয়, তাই এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, সেটি হলো হেভার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। এটি পরীক্ষায় আসলে সাধারণত 3 মার্ক থাকে। এই ক্ষেত্রে উদ্দীপক হিসাবে ব্যবহার করা হয় লৌহ চূর্ণ। এবং উদ্দীপক হিসাবে ব্যবহার করা হয় পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনা অথবা মলিবডিনাম।
এর চিহ্ন হলো OM। এখানে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস। ভর হিসাবে 1 ভাগ ওজনের নাইট্রোজেন গ্যাস এবং 3 ভাগ ওজনের হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়। এটিকে 200 বায়ুমণ্ডলীয় চাপে, 200 অ্যাটমসফিয়ার চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে লৌহচূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হবে এবং উদ্দীপক হিসাবে পটাশিয়াম অক্সাইড যুক্ত অ্যালুমিনা বা মলিবডিনাম। এই বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং বিক্রিয়াটি একটি তাপ উৎপাদক। এখানে 22.24 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়, বা এটিকে যদি কিলো জুল পার মোল হিসাবে যদি প্রকাশ করা হয় 22.24 গুণিত, আমরা জানি যে 1 ক্যালোরি 4.2 জুল, প্রায় উত্তরটি 2292 কিলো জুল পার মোল। এই হিসাবে তাহলে কি দেখলাম যে লৌহচূর্ণ অনুঘটক এবং পটাশিয়াম অক্সাইড বা অ্যালুমিনা অথবা মলিবডিনাম উদ্দীপকের উপস্থিতিতে 1 ভাগ ওজনের নাইট্রোজেন গ্যাস 3 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যুক্ত হয়ে 2 অণু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে যে অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয়, তাহলে সেখানে লৌহচূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। এমসিকিউ: হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় মলিবডিনাম বিক্রিয়ক পদার্থ হিসাবে, বিক্রিয়াজাত পদার্থ হিসাবে, উদ্দীপক হিসাবে না অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? এই ক্ষেত্রে উত্তর হবে মলিবডিনাম উদ্দীপক হিসাবে কাজ করে। আমরা এই বিক্রিয়াটির কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করব। যে বিক্রিয়াটি হচ্ছে উভমুখী, তার জন্য আমাদেরকে উভমুখী চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়, আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। তাহলে 1 নম্বর পেলাম, বিক্রিয়াটি উভমুখী। দুই নম্বর, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করার সময় তাপ উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়াটি তাপ উৎপাদক বিক্রিয়া। তিন নম্বর, এখানে 1 অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন মিলে 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে সম্মুখ বিক্রিয়ায়
আয়তন হ্রাস পায়। সম্মুখ বিক্রিয়ায় হ্রাস পায়। হেভার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে কাঁচামাল দুটি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এই নাইট্রোজেন তরল বায়ুর আংশিক পাতন করে নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। এবং 2 নম্বর, মিথেন এবং স্টিম জলীয় বাষ্প, এই দুটিকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, যেটাকে আমরা ওয়াটার গ্যাস বলি। বিজ্ঞানী বস এই পদ্ধতিতে কাঁচামালগুলির যোগান দেন এবং জার্মান বিজ্ঞানী হেভার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন এই কাঁচামাল দুটিকে 1:3 অনুপাতে মিশিয়ে লৌহ অনুঘটক এবং মলিবডিনাম উদ্দীপকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন। এই জন্য এই সমগ্র পদ্ধতিকে একসাথে হেভার বস পদ্ধতি বলা হয়। অর্থাৎ বিজ্ঞানী হেভার এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কাঁচামাল দুটি সরবরাহ করেন এই পদ্ধতিতে, আর বিজ্ঞানী বস নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরির প্রসেস দেন এবং বিজ্ঞানী হেভার নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন। ফলে সম্মিলিত পদ্ধতিটা হলো হেভার বস পদ্ধতি। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ইউরিয়ার শিল্প উৎপাদন কিভাবে করা হয়। এটি পরীক্ষায় সাধারণত 3 মার্কের জন্য আসে। 150 বায়ুমণ্ডলীয় চাপে 150 বায়ুমণ্ডলীয় চাপে এবং প্রায় 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ভাগ অ্যামোনিয়া, 2 ভাগ ওজনের অ্যামোনিয়া 1 ভাগ ওজনের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে ইউরিয়া তৈরি করে। এটি 2টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, যে 2 ভাগ ওজনের অ্যামোনিয়া এবং 1 ভাগ ওজনের কার্বন ডাই অক্সাইডকে 150 বায়ুমণ্ডলীয় চাপে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন হয়। এখানে প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট NH2COONH4 অ্যামোনিয়াম কার্বামেট
এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। 2 নম্বর ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে বিয়োজিত হয়ে ইউরিয়া প্লাস জলীয় বাষ্প, এটি একটি তাপ শোষক বিক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন নীতিটি লেখো। 150 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বিভিন্ন বইয়ে এর মান একটু কম বেশি হতে পারে, যাই হোক 150 অ্যাটমসফিয়ার চাপে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ভাগ অ্যামোনিয়া 1 ভাগ কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ভেঙে ইউরিয়া এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। বিগত মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বরের জন্য এসেছিল যে ইউরিয়ার শিল্প উৎপাদনের সময় অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কোন গ্যাস যুক্ত করা হয়, তাহলে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবারে আমরা ইউরিয়ার ব্যবহার সম্পর্কে আমরা জানব। ইউরিয়ার প্রধান ব্যবহার, এটি জমিতে নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহার করা হয়। এখানে ইউরিয়াতে প্রায় 46% নাইট্রোজেন থাকে। 2 নম্বর, ইউরিয়া কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন ও ঘুমের ওষুধ বারবিটুরেট তৈরি করতে ব্যবহার করা হয়। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন এবং ঘুমের ওষুধ বারবিটুরেট তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া মেলামাইন তৈরি করতে ব্যবহার করা হয়। মেলামাইন এক ধরনের ফাইবারের মতো জিনিস দেখতে। তারপরে প্লাস্টিক, রেয়ন, প্রভৃতি তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে ইউরিয়ার প্রধান ব্যবহার হলো জমিতে সার হিসাবে ব্যবহার করা, ইউরিয়া স্টিবামাইন বারবিটুরেট এগুলো ঔষধ তৈরি করতে, মেলামাইন, প্লাস্টিক, রেয়ন তৈরি করতেও ইউরিয়ার ব্যবহার যথেষ্ট। এবারে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে ইউরিয়া সারের প্যাকেটে 46% উল্লেখ করা থাকে কেন? আমরা জানি
ইউরিয়ার রাসায়নিক সংকেত NH2CO NH2, বা এটা যেহেতু দুইবার আছে NH2CO। এখানে আরো যদি ভালো করে লেখা যায় তাহলে কার্বনের সঙ্গে এখানে নাইট্রোজেন বন্ড আছে, এখানে উল্টো করে লিখতে হবে H2NCO NH2। এটি হলো আণবিক সংকেতের বিশুদ্ধতম রূপ। ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইড। এটি 1 মার্কের জন্য আসে যে ইউরিয়ার রাসায়নিক নাম কি? কার্বামাইড। NH2 এটি অ্যামাইড বলা হয়, জৈব রসায়ন অধ্যায়ে তোমরা জানতে পারবে। তাহলে ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইড। ইউরিয়ার আণবিক ভর সমান, এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, হাইড্রোজেন দুটো আছে 2 গুণিত 1 হোল 2, এটাকে 2 দিয়ে গুণ, যোগ কার্বন 12 এবং অক্সিজেন 16। 16 14 আর 2 16, 16 দুগুণে 32 প্লাস এখানে হয়ে গেল 28 ইকুয়াল টু 60। অর্থাৎ 1 গ্রাম অণু ইউরিয়ার ভর হচ্ছে 60 গ্রাম। 1 গ্রাম অণু বা 1 মোল, 1 গ্রাম অণু ইউরিয়া বলতে 60 গ্রাম ইউরিয়াকে বোঝায়। এবার দেখো যে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে দুটো পরমাণু, একটার জন্য 14 আর একটা 14, 14 14 28, অর্থাৎ 60 গ্রাম ইউরিয়াতে নাইট্রোজেন আছে 28 গ্রাম। অতএব 1 গ্রাম ইউরিয়াতে নাইট্রোজেন আছে 28 বাই 60 গ্রাম। শতকরা করার জন্য 100 গ্রাম ইউরিয়াতে নাইট্রোজেন আছে 28 ইন্টু 100 বাই 60, এটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 46.6 এত পার্সেন্ট প্রায়। তাহলে 1 গ্রাম অণু অর্থাৎ 60 গ্রাম ইউরিয়া সারের মধ্যে 46.6 গ্রাম নাইট্রোজেন থাকে। এই জন্য ইউরিয়া সারের বস্তায় বা প্যাকেটে 46% উল্লেখ করা থাকে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখান থেকে অ্যামোনিয়া সংক্রান্ত প্রশ্নাবলী আমি যতটা পারলাম আলোচনা করলাম। তবুও তোমাদের জন্য 4টে পাতা আমি পাঠিয়েছি, এগুলো স্ক্রিনশট করে রাখবে। স্কুল খোলার পরে তোমাদের সেই জেরক্স পেপার তোমাদেরকে দেওয়া হবে এবং এই জেরক্সের পাতাগুলোর প্রতিটি কোয়েশ্চেন এমসিকিউ শর্ট বা 2-3 মার্কের জন্য যেসব কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে ভালোভাবে পড়বে। তার সঙ্গে তোমাদের যে টেক্সট বইগুলো লাগানো হয়েছে এই দুটো বই এবং বাড়িতে যে রেফারেন্স বইগুলো আছে এই বইগুলোকে ভালোভাবে পড়ে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সমাধান করবে। আর এরপরেও যদি কিছু কোয়েশ্চেন তোমাদের ডাউট থাকে বা যদি না পারো তাহলে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেটাতে তোমরা কোয়েশ্চেনগুলো পাঠাবে, আমি এটা উত্তর করে ছেড়ে দেব। আর একটা জিনিস,
এখানে তোমরা 3-4 ধরনের রাইটারের বইগুলো পড়ছো, ফলে তাপমাত্রা, চাপ এগুলোর ক্ষেত্রে সংখ্যার মানের দিক থেকে কিছুটা কম বেশি হয়, এগুলো অতটা ভুল নয়। তুমি তোমার বইয়ে যে তাপমাত্রা, চাপ এগুলো উল্লেখ করা আছে সেটি পড়বে, সেটি পরীক্ষাতে লিখবে, নম্বর একই পাবে। তো যাই হোক, আমি এখান থেকে এই চ্যাপ্টারটা শেষ করছি। আবার আগামীতে আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস নিয়ে আবার আলোচনা করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।